আসো এই বুকে, যাও চলে যাও দূরে, না হয় আসো এই বুকে, ভালো থেকো বলা সাহস নেই যে আমার, ভালো থেকো বলা সাহস নেই যে আমার, যাও চলে যাও দূরে, না হয় আসো এই বুকে, যাও চলে যাও দূরে, না হয় আসো এই বুকে। আচ্ছা মোহনা, সত্যি করে বল তো, মানে ইনি তো একদম টপ ক্লাস ফটোগ্রাফার, এখন সবার চাইতে টপ, তাই না? তো ওনার মতো একজন মানুষকে সত্যি আসবে না কেন? আরে তুই কি বোকা? তোর কি ধারণা আমি তোকে মিথ্যা কথা বলেছি? ওর সাথে আমার খুবই ভালো ফ্রেন্ডশিপ, অবশ্যই আসবে। চাই না, এটা এখন আমার ড্রিমই হয়ে গেছে। আর ওর ফ্রেমিং এত ভালো, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে সবাই না ওর কাছে ছবি তুলতে চায়। ধর মডেলিং ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার জন্য মানে ওর কাছে ছবি তোলাটা খুবই ইম্পর্টেন্ট। মানে কত মডেল, যারা টপ মডেল এখন সবাই মানে ওর হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসছে। সেই স্বপ্ন, মানুষ স্বপ্ন দেখতে পারে একা একা, কিন্তু সেটার এক্সিকিউশনের জন্য, বাস্তবায়নের জন্য ধারণা কারো হেল্প তো লাগে। আরে ইজ ভেরি গুড, অবশ্যই তোকে হেল্প করবে। আমার গুডম্যান দিয়ে কি হবে? আই নিড গুড ফটোগ্রাফ। ও মাই গড, এই ব্যাপার তো টপ, এটা তো তুই জানিসই। সরি অনেক বসে রাখুন তোমাদেরকে প্লিজ। যাই, ও হচ্ছে আমার ফ্রেন্ড, আর হচ্ছে তাই হাই। বস না। জানোই তো এমন একটা শহরে থেকে জামের শহর, তো একটু দেরি হয়ে গেল। ইটস অলরাইট, নো প্রবলেম। তোমার জন্য বসে থাকতে আমাদের কিন্তু খারাপ লাগছিল না, আমরা এনজয় করছিলাম টাইমটা। আচ্ছা শোনো, ওর কথা তোমাকে বললাম, ও হচ্ছে তৃপ্তি, আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। হ্যালো, আমি জানি মানে আমার খুব ভালো লাগছে ওনার মতো একজন বিখ্যাত মানুষের সামনে বসে আছে, আর নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে এই কারণে যে আমি ফটোগ্রাফি অনেক ভালোবাসি। রিয়েলি? যাক, শুনে খুবই ভালো লাগলো। আসলে ফটোগ্রাফিটা একটা সাধারণ বিষয়। এনিওয়েজ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ অনেক দূর যাবেন, কারণ আপনার মধ্যে একটা ডিফারেন্ট লুক আছে, যে লুকটা আপনাকে অবশ্যই অনেক দূর নিয়ে যাবে। আসলে কনফিডেন্স মানুষের সাফল্যের জন্য অনেক জরুরি। আপনার ভেতরে যদি কনফিডেন্সটা থাকে তাহলে কেউই আপনাকে দমিয়ে রাখতে পারবে না, সফল আপনি হবেনই হবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে খালি মুখে বসে বক বক করতে কিন্তু একদম ভালো লাগছে। খাবার দাবার কিছু অর্ডার করি আমরা। কি খাবেন বলুন? এই, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি সব কথা কেন দীপ্তিকে জিজ্ঞেস করছো? আরে কি আশ্চর্য, তোমার গেস্ট বলে কথা। ও আমার গেস্ট না, ও আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমার রুমমেট। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা কিছু খাই, খেতে খেতে ঝগড়াটা করি। এক্সকিউজ মি।
কিন্তু তোমাকে একটা খবর দিতে চাই, শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। তাই বলো। বিখ্যাত ফটোগ্রাফার জারিফ ইমতিয়াজের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমার ছবি তুলে দিবে বলেছে। এবার দেখো একটা কিছু হবে। দেখো দীপ্তি, তোমার মডেল হিসেবে এস্টাবলিশমেন্টের জন্য এত কষ্ট করার কি দরকার আছে? আমার বাবার কোম্পানি ফটোশুট আর বিজ্ঞাপনে কাজ করলে তো কোনো কিছু করার দরকার নেই। ওটা দিয়ে তুমি ভালো মডেল হিসেবে এস্টাবলিশমেন্ট পেয়ে যাবা। শুধু একটাই প্রবলেম, আমার বাবার সাথে কথা বলতে হবে। আরে ওইটাই তো, তুমি তো তোমার বাবাকে ভয় পাও, তো বলবে কিভাবে? বিষয়টা আসলে ভয়ের না, বাবার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না। আমার বন্ধু বান্ধবদের কাছে সবসময় শুনেছি ওরা সবসময় বড় হয়েছে তার বাবা মার কাছে বন্ধুর মতো। আমার কিছু মতো সেটা নেই। আমি ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি। উনি তো তোমার জন্য সবকিছু করছে, উনি ওনার ব্যবসা একা সামলাচ্ছে, এটা অনেক বড় দায়িত্বের ব্যাপার না? তুমি এখন এই কথা বলছো, নিজে যখন বাবার ব্যবসা দেখবে তখন বুঝবে আসলে কতটা টাফ। তখন তোমার সন্তানরা তোমাকে এই ব্লেমটা করবে। হাতের 5টা আঙুল। আমার ভালোবাসার প্রয়োজন ছিল, কিন্তু আমি সেই ভালোবাসা পাইনি। এখন এটা মেনে নাও, এটা তো আর তোমার জীবনে বদলে যাচ্ছে না, তাই না? আমার খুব কষ্ট হয়। আনন্দ, তুমি কি এখনো আমাকে একজন ভালো বন্ধু মনে করো না? আমি সব সময় তোমার ভালো বন্ধু হতে চেয়েছি। মানুষের জীবনে একজন ভালো বন্ধু থাকলে অনেক প্রবলেমই কিন্তু সলভ হয়ে যায়। তুমি এভাবে কেন বলছো? বলছি কারণ আমার মনে হয় তুমি আমাকে এখনো বন্ধু ভাবতে পারো না। বন্ধু, ভালো বন্ধু হওয়াটা খুব দরকার। তোমাকে শুধু একজন ভালো বন্ধু না, এর থেকে বেশি কিছু ভাবি। আচ্ছা, আমার এখন যেতে হবে, তুমি উঠি। টেক কেয়ার, মন খারাপ। এতদিন তোমায় ভুলেছিলাম, হঠাৎ এভাবে কেন দেখা দিলে দীপ্তি? বাবা আসবো। এসো এসো এসো। বলো। বাবা, তোমার সাথে কিছু বিজনেস নিয়ে কথা বলতে আসছি। বলো কি? বিজনেস নিয়ে তো তোমার কোনোদিন কোনো আগ্রহ ছিল না, আজকে তোমার কি হলো হঠাৎ করে বিজনেস সম্পর্কে তুমি আগ্রহী হয়ে উঠলে? বাহ, ভালো তো। বাবা, আমার পুরো কথা শেষ করার আগে এত খুশি হচ্ছে কেন? বলো। প্রথমত, তোমার বিজনেস নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আর ভবিষ্যতেও হবে না। আমি জাস্ট তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি। আবদার? হ্যাঁ, আবদার। আমার এক ক্লোজ ফ্রেন্ড আছে যার মডেলিং এর প্রতি অনেক ইন্টারেস্ট। আমি চাই তোমার কোম্পানিতে ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করো। বুঝেছি, আর বলতে হবে না। কি নাম তোমার বন্ধুটার? ওর নাম হচ্ছে দীপ্তি। এই নামে আমাদের দেশে কোনো সেলিব্রিটি আছে বলে তো আমি শুনিনি। বাবা, ও আমার বন্ধু, ও কোনো সেলিব্রিটি না। ও দেখতে অনেক সুন্দর। আমার বিশ্বাস তোমার কোম্পানিতে ওকে সবাই পছন্দ করবে। একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে তোমার বোধহয় ধারণাটা স্পষ্ট নয়। সুযোগের সদ্ব্যবহার করে তুমি তোমার বন্ধুকে এই কাজটা দিতে চাইছো, দাও।
কি করছো? কিছু না, এমনি আকাশ দেখছি। আচ্ছা, জানো এখন আমার নামটা নিয়ে না আমার খুব আফসোস হচ্ছে। হঠাৎ তোমার এই সুন্দর নামটা নিয়ে আফসোস হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমার নামটা মোহনা না হয়ে যদি জোছনা হতো তাহলে আমি তোমার বিশেষ নজরে পড়তাম। মানে কি এই কথা? মানে হচ্ছে ধরো তোমার রাতের আকাশ পছন্দ, তুমি এখন রাতের আকাশ দেখছো, আমার নামটা যদি জোছনা হতো তাহলে তুমি এখন আমাকে দেখতে, তাই না? মনে তোমার যদি খুব অতি প্রয়োজনীয় কথা না থাকে তাহলে ফোনটা রাখবে? কালকে দেখা হচ্ছে তো? না, কাল দেখা হচ্ছে না। কেন? কারণ আমি একটু ব্যস্ত থাকবো তাই। কিন্তু আমি তো দীপ্তিকে বলে ফেলেছি যে কালকে ওকে নিয়ে তোমার স্টুডিওতে যাবো। ওকে ফাইন। না আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখি আমি টাইম বের করতে পারি কিনা। ওকে, রাখছি তাহলে। হ্যালো, দীপ্তি, তোমার জন্য একটা সুখবর আছে। আর সেই সুখবরটা যদি দিই তাহলে আমার জন্য কি গিফট আছে বলো? সেটা তো নির্ভর করছে গুড নিউজটার উপরে। গুড নিউজটা যত বড়, গিফটও তত বড়। এখন তাড়াতাড়ি বলো, গুড নিউজ কি? আমি বাবাকে রাজি করিয়েছি, আর বাবা বলেছে তোমাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে। ওয়াও, এটা আমার জীবনের সবচাইতে বড় চাওয়া। বলো তুমি কি চাও আমার কাছে? তোমার কাছে আমার বেশি কিছু চাওয়া নেই, শুধু একটা কথাই বলবো, তুমি সবসময় আমার পাশে থেকো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। বন্ধুত্ব তো সারা জীবনের, বন্ধুত্ব কখনো শেষ হয়ে যায় না। আচ্ছা চলো আমরা একটা কাজ করি, আমরা কাল সারাদিন একসাথে ঘুরবো, তোমাকে আমি লাঞ্চ করাবো। ওকে ঠিক আছে? কি করো? এই তো তেমন কিছু না, ফটোগ্রাফি। সুন্দর তো জুতো গুলো। দীপ্তি আসেনি? কেন? আমাকে দেখে খুশি হওনি? আরে কি আশ্চর্য, খুশি হবো না কেন? তুমি কি আমার শত্রু নাকি? তাহলে দীপ্তির কথা জিজ্ঞেস করছো কেন? আরে কি আশ্চর্য, তুমি তো কাল ফোন করে বললে যে তুমি আর দীপ্তি আসছো আজকে। হ্যাঁ, দীপ্তি আসেনি, আমি এসেছি। চলো কফি খেয়ে আসি, বাইরে যাই। কফি বাইরে খেতে হবে না, আমার এখানে একটা ছেলে আছে খুব ভালো কফি বানায়, দিতে বলবো? তোমার কথাটা শুনে না আমার গাটা একেবারে জ্বলে গেল। আমার মনে হচ্ছে তুমি ইদানিং আমাকে অ্যাভয়েড করছো, এবং দীপ্তির সাথে পরিচয় হবার পর থেকে তোমার এই সিচুয়েশন। তুমি কি প্রেমে টেমে পড়ছো? তাই? আমি যাই। কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমার কাজ থাকতে পারে, তোমার ব্যস্ততা থাকতে পারে, আমার থাকতে পারে না? আমার তো অনেক কাজ আছে, আমিও তো অনেক কাজ। আরে মোনা, আরে কাম অন। বলো কোথায় খাবে তুমি? যেখানে তুমি খাওয়াবে। এটা কোনো কথা? নিজের একটা পছন্দ আছে না? আচ্ছা, তোমার পছন্দের উপর আমার পছন্দ। বাবা, তো এইভাবে গন্তব্যহীন চলবো নাকি? দেখা যাক গন্তব্যহীন ভাবে কত দূর যাওয়া যায়। গন্তব্যহীন ভাবে বেশি দূর যাওয়া যায় না। হুম। বাই দ্য ওয়ে,
বলো তো তোমার লাইফের টার্গেট কি? আমার লাইফের টার্গেট, আমার লাইফের টার্গেট হচ্ছে সুন্দর একটা সংসার, ও যেখানে শুধু সুখ আর সুখ। সংসার, সংসার তো সবার জীবনেই চাওয়া, কিন্তু ক্যারিয়ার, ক্যারিয়ার নিয়ে কি ভাবছো? মানে তোমার বাবার ব্যবসা দেখবেন আপনি? বাবার ব্যবসা দেখার কোনো শখ নেই আমার, কিন্তু পড়ালেখা করেছি, অনেক সার্টিফিকেট পেয়েছি, দেখি ওই সার্টিফিকেটের জোরে কোনো ভালো একটা চাকরি করতে পারি কিনা। আমার মনে হয় সেটাই ভালো, নিজের ক্যারিয়ার নিজেই আসলে তৈরি করা উচিত, তাতে শান্তি লাগে বেশি। তুমি সবসময় আমার পাশে থাকো। ফ্রেন্ডরা কি কখনো ছেড়ে যায় নাকি? থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা আমাদের রেগুলার রেস্টুরেন্টেই যাই না? আরাম হবে ওখানে বসে খেতে। না আজকেও ওকে, চলো। আচ্ছা ঠিক আছে, অন্য কোথাও যাই। না না ওইখানে চলো। চল। হ্যাঁ ওইখানে চলো। গুড, তাহলে সোজাই, মামা সোজা যান। তুমি এতদিন পর এখানে দাঁড়িয়ে কথা বলবো? বসতে দেবে না? এসো, বসো। সেই তুমি এলে এতগুলো বছর পর। তোমার জন্য বাধ্য হয়েছি। থাক, এসব কথা আর বলতে চাই না, বাদ দাও। আদনান কোথায়? ও কখন আসবে? কেমন আছো ভাইয়া? আরে মোহনা তুমি হঠাৎ, আরে বসো বসো বসো। ভাই তোমার সাথে একটু কথা ছিল। আর শোনো ঋতু, তুমি বাইরে গিয়ে বসো, আমি একটু মোহনার সঙ্গে জরুরি কথা বলবো। কি হচ্ছে? ভেবো না আমার ফিল্মের নায়িকা কাস্টিং করছি মেয়েটাকে। ওকে, নো প্রবলেম, ইটস ইওর প্রবলেম, নট মাই প্রবলেম। বলো, এখন বলো, কাজের কি অবস্থা? প্ল্যান করছি, প্ল্যান হলেই জানাবো। কি বললা তুমি? আমি কিছুই বুঝলাম না। ফোন করে বললা যে কতগুলা কাজের প্ল্যান করতেছো, আমাকে কিছু কিছু শেয়ারও করলা, বললা পরে ফোন করবা, তারপর তোমার আর কোনো খোঁজ নাই। তার মানে এখন আমাকে আঙ্কেলের সাথে কি দেখা করতে হবে তো? এনি টাইম। তুমি আমার জন্য যা করেছো, এই উপকার সারা জীবন আমার মনে থাকবে। মানে এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি। সিরিয়াস। তুমি আমার ঋণ শোধ করতে চাও? ঠিক আছে, যেদিন আমি দেখবো তোমার ছবি সারা বাংলাদেশে বিলবোর্ড হয়ে আছে, সেদিন আমি রিয়েলাইজ করব যে তুমি আমার ঋণ শোধ করেছো। এই ভালোবাসাটুকু আগে দেখানোই তো ভালো ছিল। মায়ের আদর থেকে ছেলেটাকে তো বঞ্চিত করেছো অনেক আগেই। দেখো, আমি তোমার সাথে ঝগড়া বা তর্ক করার জন্য ফিরে আসিনি। তোমার যদি মনে হয় আমি তোমার খুব অসুবিধা করছি, আমাকে সরাসরি বলো, আমি আদনানকে নিয়ে চলে যাই। বুঝতে পারি। আরে দীপ্তি প্লিজ আসুন আসুন।
থ্যাংক ইউ। আমি আসলে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার কিরকম? একটা অনেক বড় প্রতিষ্ঠান আমাকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে মানে অফার করেছে। বাহ, গ্রেট, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি চাইছি যে খুব তাড়াতাড়ি যদি আমি আমার একটা এক্সক্লুসিভ ফটোশুট করে রাখতে পারি তাহলে ভালো হয়। আমি জানি আপনি অনেক ব্যস্ত, সত্যিই ব্যস্ত, কিন্তু তারপরও যদি শিডিউলটা আপনার একটু এদিক সেদিক করে আমাকে কালকের মধ্যে একটা। বুঝতে পেরেছি। আপনি এটাকে আবদার কেন বলছেন? আপনি যদি জোসেফ নিসেফারের কাছেও যেতেন না, উনিও আপনাকে না করতেন না। উনি কে? পৃথিবীর প্রথম ফটোগ্রাফার। যাই হোক, বিষয়টা আবদার আসলে বলা ঠিক না। কাজের বিনিময়ে অর্থ, অর্থের বিনিময়ে কাজ। অবশ্য আপনার বিষয়টা একটু আলাদা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি কাল আসি। শিওর। থ্যাংক ইউ। এখন ইয়ে দীপি, জি। আমার এখানে না দুর্দান্ত কফি হয়। ইনফ্যাক্ট ওই দুর্দান্ত কফিটা আমি নিজেই বানাই। আপনি যদি চান আমরা দুজন কি একসঙ্গে একটু কফি খেতে পারি? দুর্দান্ত কফি হলে অবশ্যই খেতে পারি। ঠিক আছে, আপনারা একটু বসুন, আমি কফিটা বানিয়ে নিই। Sure. হাসবেন? আমার আদনান কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কি আপনি? এ কি তুমি আমাকে নাচলে ভান করছো কেন? হ্যাঁ বাবা, আমি তো তোমার মা। আমার মা আমার ছোটবেলায় মারা গিয়েছে। চল, গো, কেপ। সত্যি দুর্দান্ত কফি, দুর্দান্ত টেস্ট। থ্যাংক ইউ। এখন বিশ্বাস হলো তো যে আমি মিথ্যে বলিনি? তার মানে আপনি বলতে চাচ্ছেন একটা কফি দিয়ে আপনি আপনার বিশ্বস্ততা অর্জন করতে চাইছেন? আসলে আমার মনে হয় মানুষের বিশ্বাসটা ধীরে ধীরে তৈরি হয় ভালো, তাহলে আর কাচের দেয়ালের মতো ভেঙে যাওয়ার কোন সম্ভাবনা নেই। বাহ, আপনি ফটোগ্রাফার না হয়ে সাহিত্যিক হলে আরো অনেক বেশি ভালো হতো। প্রেম ছাড়া সাহিত্যের সৃষ্টি হয় না। আর আমার জীবনে তো প্রেমের সংকট ছিল, সেটা আর কেউ না জানো, তুমি অ্যাটলিস্ট জানো। এই কথা আপনি বিশ্বাস করতে বলছেন? আপনি আমাদের কলেজের সবচাইতে অ্যাট্রাকটিভ মানে হ্যান্ডসাম একমাত্র স্টুডেন্ট ছিলেন বোধহয়, ইফ আই এম নট রং। বিশ্বাস অবিশ্বাস জানি না, তবে আমি মিথ্যে যে বলছি না এতটুকু জানি। আচ্ছা, আরো কিছু কফি বানিয়ে রাখি। এমন দুর্দান্ত কফি হলে কিন্তু বারবারই খাওয়া যায়। বাবা, বাবা, এই বাড়িতে কি আমার কোনো অধিকার নেই? হয়েছে কি? হুট করে একজন এই বাড়িতে ঢুকে পড়বে, অথচ তুমি আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করনি। তুমি তো চাইলে ওনাকে বের করে দিতে পারতে আমি আসার আগে। আহা আদনান, যাকে নিয়ে কথা বলছো উনি তোমার জন্মদাত্রী মা। আমার কোনো মা নেই, সেই ছোটবেলায় উনি মারা গিয়েছে। আদনান, বাবা, তুমি ওনাকে চলে যেতে বলো। আমি ওনাকে সহ্য করতে পারছি না। দীপ্তি, হ্যাঁ তুই জারিফের স্টুডিওতে গিয়েছিলি?
হ্যাঁ গিয়েছিলাম। তো এভাবে কেন রাগ করছিস? কেন, কি জন্য গিয়েছিলি? সিম্পল, আমার কাজ ছিল তাই গিয়েছিলাম। কাজ থাকলে যেতে পারবো না? হ্যাঁ, কাজ থাকলে যেতে পারবি। আমি জারিফের সঙ্গে তোকে পরিচয় করে দিয়েছি, তোর উচিত ওর সাথে কোনো কাজ থাকলে ওর সাথে দেখা করতে যাওয়ার আগে আমাকে সাথে করে নিয়ে যাওয়া। এসব কি মোহনা, তোর প্রবলেমটা কি? সমস্যা আছে। যখন আমি ওর স্টুডিওতে যেতে চেয়েছি ও আমাকে বলেছে ব্যস্ত আছে, কিন্তু তুই যখন বলেছিস যে তুই আসবি, তোর সাথে কাজ আছে, তখন বলছি ঠিক আছে আসো, কোনো সমস্যা নাই। এটা সমস্যা না? তো তাতে সমস্যা কি? আমার মনে হয় ও তোকে পছন্দ করে ফেলেছে। কি কি ফালতু কথা বলিস? আমার তো এরকম কিছু মনে হয়নি। দেখ, আমার স্ট্রেট কথা হচ্ছে তুই আমি ছাড়া জারিফের অফিসে যেতে পারবি না বা ওর স্টুডিওতে যেতে পারবি না। যদি দরকার হয় তাহলে তোর জন্য আমি অন্য ফটোগ্রাফার দেখবো, অন্য ফটোগ্রাফার দিয়ে আমি তোর ছবি তুলে দেবো, কিন্তু তুই আমাকে ছাড়া ওর অফিসে যাবি না, এটাই ফাইনাল। দ্যাটস ইট। পাগল একটা। কি মানে? চলো ওঠো, আমি আজ নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। আমি যাব না, আপনি এখান থেকে যান। কেউ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দিতে হবে। নিভে গেল আধার, তুমি হলে আমার। নিভে গেল আধার, তুমি হলে আমার। আলোয় আলোয় ভরে গেল পৃথিবী, আলোয় আলোয় ভরে গেল পৃথিবী। তোমার সুরে গাইব বলে লিখেছি হাজার কবিতা। তোমায় নিয়ে স্বপ্ন দেখার করেছি নানান বাহানা। তোমার সুরে গাইব বলে লিখেছি হাজার কবিতা। দেখিস কেমন হয়েছে আমার ছবি? ছবিটা দুর্দান্ত হয়েছে, এই কথাটা বিশ্বাস করতে তোমার যদি কষ্ট হয় তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে ছবিটা প্রিন্ট হওয়া পর্যন্ত। ওরে বাবা, একটা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ শিওর। তুমি তো অনেক ভালো ছাত্র ছিলে, রেজাল্ট অনেক ভালো ছিল, তো এত প্রফেশন থাকতে তুমি ফটোগ্রাফি প্রফেশন হিসেবে বেছে নিলে কেন? বলতে পারো এটা ছিল আমার একটা শখ। তোর মনে আছে কলেজে থাকতে লুকিয়ে লুকিয়ে তোমার সুন্দর সুন্দর ছবি তুলতাম, আর তুমি রেগে টেগে একেবারে। মনে আছে, সেই অপরাধে টিচারদের কাছে কতবার তোমার নামে কমপ্লেন করতে চেয়েছি। কিন্তু কখনো বিচার দাও নেই কেন? জানি তোমার বাবার বদলি হয়ে যাওয়ার পরে সেই যে শহর থেকে হারিয়ে গেলে তোমাকে খুঁজেই পেলাম না। একটা বারের জন্য যদি তোমার ঠিকানাটা আমাকে দিয়ে আসতে, অথবা একটা বারের জন্য যদি আমাকে অ্যাটলিস্ট বলে আসতে যে তুমি চলে যাচ্ছ, আমি হয়তো চেষ্টা করতাম লুকিয়ে লুকিয়ে তোমার আরো কিছু ছবি তুলে দেওয়ার। থাক এসব পুরোনো কথা, এখন বাবা মা কি ভেবেছেন? কি বলছো?
বাবা নতুন অফিসে জয়েন করার কিছুদিন পরেই রোড অ্যাক্সিডেন্টে বাবা মায়ের সাথে মারা যায়। I'm so sorry, দীপ্তি। আমার একটা বড় ভাই আছে, ওনার নাম রাজ। উনি একটা এজেন্সির মালিক। শুধু এতটুকু বলতে পারি যে তোমার জন্যই ভালো হবে। দাঁড়িয়ে তুমি আমার জন্য এত কিছু করছো। একদম আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করবে না। চলো। চল। কোথায় যাচ্ছ আদনান? সেটা জানা কি খুব বেশি প্রয়োজন? আদনান, তুমি খুব ইমোশনাল হয়ে পড়েছো। তুমি নর্মাল বিহেভিয়ার ভুলে যাচ্ছ মানুষের সাথে আচার আচরণ। প্লিজ কোনো কিছু শেখাতে এসো না। তোমাদের কাছে কোনো কিছু শেখার আমার নেই। তুমি ঠিক করে বসেছো তো? হ্যাঁ, আমার ইচ্ছে জানার অভ্যাস আছে, চিন্তা করিনি। না মানে হয়তো এটা আমার জন্য একটা সান্ত্বনা যে আমি তোমাকে আগলে রাখার চেষ্টাটা করতে জানি। আপনি তো দেখছি আগের মতো পাগল আছি। হ্যাঁ, শুধু এক্সেপশনাল একজনের জন্য পাগল ছিলাম, এখন আছি। যেটা জানো সেটা মেনে নিতে কি খুব কষ্ট হবে তোমার? না মানে এখন টেনশন নেওয়ার দরকার নেই, হাতে এখনো অনেক সময় আছে। আমাদের পৌঁছাতে আর কত সময় লাগবে? এই তো প্রায় চলে এসছি। হ্যাঁ, আপনার ইমেলটা চেক করেন, পাঠানো হয়েছে। জি জি, ওকে। আরে জারিফ, অনেকদিন পর তোমাকে দেখলাম। বসো 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 প্লিজ। কেমন আছো? আমি তো ভালো, আসলে ব্যস্ত থাকি তো সময় পাই না যে আসবো, অনেকদিন পরে। আরে ব্যস্ততা তো থাকবেই, ব্যস্ততা কি কখনো পিছু ছাড়বে? আর তাছাড়া তোমার মতো টপ ফটোগ্রাফার কথাই নেই। আচ্ছা রাজ ভাই পরিচয় করে দিই, ও হচ্ছে দীপ্তি। দীপ্তি উনি হচ্ছেন রাজ ভাই, যার কথা তোমাকে বলেছিলাম। ইসলাম। আসলে রাজ ভাই ওর আসলে একটু মডেলিং এর উপর ইন্টারেস্ট, তো ওকে একটা ব্রেক দিতে চাই আর কি। আমি একটা ব্র্যান্ডের জন্য মডেল খুঁজছি। চেয়েছিলাম অনেকগুলো প্রতিযোগী থেকে একজনকে বেছে নেব, কিন্তু তার আর প্রয়োজন হবে না মনে হচ্ছে। আমার কাছে ওকে পারফেক্ট মনে হচ্ছে। দ্যাটস গ্রেট। Thank you so much, Rajbhai. Thank you. আচ্ছা, তোমার ফেসবুকে ফ্যান ফলোয়ার কত? জি, আমার কোনো ফেসবুকে অ্যাকাউন্ট নেই। বলো কি? শোনো, তোমার ভালোর জন্য একটা কথা বলে রাখি। এখন শুধু সুন্দর হলেই কিন্তু মডেল হওয়া যায় না। মডেলদের ফ্যান ফলোয়ার দেখে এজেন্সিগুলো বুকিং দেয়। শুধু ওই জারিফের দেখে তুমি অনেক জায়গা থেকে পার পেয়ে যাবে। তারপর তোমাকে আমি বলবো ফ্যান ফলোয়ার সঙ্গ করো। জি ভাই, আমি ট্রাই করব। ঠিক আছে রাজ ভাই, আমি অত সময় নষ্ট না করে আমার একটু কাজ আছে, কাজ করে আমি উঠি। আমি উঠবো, তুমি আসবা কিন্তু আবার। হ্যাঁ, of course, of course. তুমি আসো না, অনেকদিন দেখি না। কোনো অসুবিধা নেই। এসো। আর আমি ওর নাম্বারটা করে সব কিছু সেন্ড জি, করে দিব। জি। আর শুট হচ্ছে তো, তো শুটের একটা ছবি হতে পারে। জি, অবশ্যই। ওকে রাজ ভাই, ভালো লাগে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সেটা চুপ করে আছে কি? আমি এখানে মডেল হয়ে কাজ করবো না। আরে কি যে বলো না তুমি, তোমার যা কিছু হবে তোমার নিজের যোগ্যতায়। আমি কি করছি, আমি এখানে একটা মিডিয়াম হয়ে কাজ করছি এজেন্সি। আমি তোমার কিছু ছবি তুলে এজেন্সিতে পাঠিয়ে দেবো, ওরা একটা রেজাল্ট দেবে। এই তো, এখানে তোমার সেলফ রেসপেক্টে আঘাত থাকার তো প্রশ্নই আসে না।
বোকার মতো কথা বলুন প্লিজ। আমার মাথায় একটা আইডিয়া এসছে, তুমি যদি শুনতে চাও তাহলে বলতে পারি। বলো না, শুনি। আদনান তো এখন বড় হয়েছে, আর ছোটটা নেই। ওকে যদি বুঝিয়ে শুনিয়ে একটা বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে একটু সমাধান হতে পারে। হ্যালো, হ্যালো, প্রিয়জনদেরকে সুখবরটা কি করে দিতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা নেই। মানে ওরা আমার ছবি অ্যাকসেপ্ট করেছে। রাইট। ও মাই গড, ও মাই গড, অল ক্রেডিট গোস টু ইউ। আমি কিভাবে যে থ্যাঙ্কস দেবো বুঝতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবারও ভুল কথা বলে, যে যোগ্য তার পেছনে একটুখানি চেষ্টা করে অনেক উপরে উঠানো যায়, কিন্তু যে অযোগ্য তাকে চেষ্টা করেও কিচ্ছু বানানো যায় না। এবার বলো, ট্রিট দিচ্ছ কবে? তুমি যখন চাইবে। তোমার যেটা খুশি। ওকে ফাইন, তাহলে তো হয়েই গেল। আমি যদি খুশি হয়ে এখন একটা চকলেটও দিই তাহলে ঠিক আছে না? যে গরম পড়েছে আজকে। মোহনা, কি শোন না। কি হয়েছে? শোন, আমি অনেক খুশি, একটা অনেক বড় খবর আছে। সেটা তো তোর চেহারা দেখে বুঝতে পারছি তুই খুশি। কি হয়েছে রে? বড় একটা এজেন্সি থেকে ওরা আমার ছবি পছন্দ করেছে, আমাকে নিয়ে ওরা কাজ করতে চায়। সিরিয়াসলি? ও মাই গড, এটা তো অনেক অনেক খুশির একটা খবর। নিশ্চয়ই তোর যে ফ্রেন্ডটা আদনান, আদনানের বাবার ফার্মে। না না, ওইটা কেন হবে? আদনানের সঙ্গে তো আমার যোগাযোগই নেই। তাহলে? তুই বলেছিলি না জারিফ ভালো মানুষ, রিয়েলি তাই। সে যত ভালো ফটোগ্রাফার তার চাইতো অনেক বেশি ভালো মানুষ হিসেবে। কাজটা কি তুই জারিফের মাধ্যমে পেয়েছিস? এক্স্যাক্টলি, না হয় এত তাড়াতাড়ি আমি কাজ পেলাম কি করে? জারিফই ব্যবস্থা করে দিচ্ছে। দুর্দান্ত হচ্ছে দীপ্তি, তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ রাজদীপ। আরে বাহ, সব থ্যাঙ্কস তুমি রাজবেকে দিয়ে দিচ্ছ, আমার জন্য তো কিছুই থাকলো না। তোমার জন্য ট্রিট। এই পেট পুজো করার সময় আমার স্মরণ করো কিন্তু। এই জানি, আমার জরুরি মিটিং আছে, আমি যাচ্ছি। ওকে, দেখা হবে। দেখো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। কি মিস দীপ্তি, আপনি তো একদম ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। অতীত ভুলে যাওয়ার মতো পাত্রী আমি না। অবশ্য পাত্র হিসেবে আমিও খারাপ না, যদি আমার দিকে একটু কনসেন্ট্রেট করো তাহলে সেটা পরিষ্কার বুঝতে পারবে। ভাবতেই ভালো লাগছে যে আশেপাশে ভালো পাত্র আছে। দুর্দান্ত কফি একটা খাবে নাকি? এক্সকিউজ মি। জি, কিন্তু আপনি আমার নাম কি করে জানেন? আপনি দীপ্তির ফ্রেন্ড তো? জি, আপনি কি করে জানেন? দীপ্তির সঙ্গে আপনার অনেক ছবি দেখেছি ওর ফেসবুকে, এই জন্য চিনতে পেরেছি। ও, যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর, বলুন। দীপ্তির সাথে আমার অনেকদিন যোগাযোগ হচ্ছে না, আপনি কি ওর সম্পর্কে কিছু জানেন? কোথায় আছে, কি করছে এখন? ও হয়তো ফটোশুটে ব্যস্ত আছে। ফটোশুট? ও তো একটা বড়সড় এজেন্সির সঙ্গে কন্ট্যাক্টেড হয়েছে।
ওখানকার শুট টুট করছে আর কি, প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছে। কোথায় গিয়েছিলাম না? এই তো বাবা, সামনে গিয়েছি। কই, তোমার বন্ধু তো আমার সঙ্গে এখনো যোগাযোগ করলো না। ও তো আমার সঙ্গে দেখাই করেনি। যা করার তাড়াতাড়ি করতে হবে, আমার হাতে কিন্তু সময় খুব কম। ঠিক আছে বাবা, আমি দীপ্তিকে বলে দিব ও যেন তোমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে। কি এরকম গাল ফুলে বসে আছো কেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দেবে? বলো। তুমি কি দীপ্তির প্রতি দুর্বল? চুপ করে আছো কেন? মৌনা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি আসলে দীপ্তিকে অনেক আগে থেকে চিনি। শুধু চিনি বলে ভুল হবে, আমি আসলে ওকে ভালোবাসতাম না। যদিও ভালোবাসাটা একতরফা ছিল, শুধুমাত্র আমার পক্ষ থেকে। দীপ্তির বাবা হঠাৎ করে চাকরি বদলি নিয়ে অন্য জায়গায় চলে যান। তারপর থেকে আমাদের কোনো যোগাযোগ ছিল না। অনেকগুলো বছর পর সেদিন আবার ওই রেস্টুরেন্টে আমাদের দেখা হলো। বাহ, এত বছর পর দীপ্তিকে দেখে তোমার পুরনো প্রেম আবার জেগে উঠেছে। সারিফ, বন্ধু হিসেবে তোমাকে ছোট্ট একটা কথা বলি, কিছু মনে করো না। আমার মনে হয় দীপ্তিকে তোমার আরো ভালো করে জানা উচিত। এমন কিছু করে বসো না যাতে অনেক বড় কোনো ভুল হয়ে যায়। তুমি কি মিন করছো? দীপ্তি কি আমার ব্যাপারে কিছু বলেছে তোমাকে? না, দীপ্তির সাথে আমার কোনো কথাই হয়নি। আমি নিজে থেকে এসেছি তোমার সঙ্গে কথা বলতে। কষ্ট পেও না জারি, কষ্ট পাওয়া অনেক সহজ, কিন্তু কষ্ট সহ্য করা খুবই কঠিন। তুমি কিভাবে দাঁড়িয়ে থাকবে না আসলে কিছু বলবে? তোমার যদি আমার পাশে দাঁড়াতে কষ্ট হয় তাহলে তুমি চলে যেতে পারো। আদনান, কি হয়েছে? আমরা আমরা বন্ধু না? একে অপরকে যদি না বুঝি তাহলে কিভাবে বন্ধু হলাম আমি তো বুঝলাম না। হ্যাঁ, তুমি আমাকে কল করেছো কয়েকবার, আমি ধরতে পারিনি, কিন্তু আমি তো তোমাকে কল ব্যাক করেছি, তখন তো তুমি পিক করোনি, বা আমাকে তুমি কল ব্যাকও আর করোনি। তো দোষটা কি আমার? না, দোষটা তোমার না, দোষটা হচ্ছে আমার। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, সেটাই আমার দোষ। তোমাকে বন্ধু ভেবেছি, সেটাই আমার দোষ। তুমি একটা ফটোগ্রাফার সাথে ঘুরে বেড়াচ্ছ, সেটা দেখে আমার খারাপ লাগছে, সেটাই আমার দোষ। তুমি একটা কাজ করো, আমি তো তোমাকে মডেল বানাতে পারবো না, তুমি ওই ফটোগ্রাফার সাথে ঘুরে বেড়াও, এটাই ভালো লাগবে। আমার মতো মানুষের সাথে ঘোরাফেরা করে তোমার কোনো লাভ হবে না, তোমার ফিউচার নষ্ট হবে। তার জন্য তুমি ওই ফটোগ্রাফারের সাথে থাকো। যাও চলে যাও দূরে, না হয় আসো এই বুকে। যাও চলে যাও দূরে, না হয় আসো এই বুকে। ভালো থেকো বলা সাহস নেই যে আমার, ভালো থেকো বলা সাহস নেই যে আমার।
চলে যাও দূরে, না হয় আসো এই বুকে, যাও চলে যাও দূরে, না হয় আসো এই বুকে, ভালো থেকো বলা সাহস নেই যে আমার, কি হলো, চুপ করে আছো কেন? বলা সাহস নেই যে আমার। দীপ্তি, তুমি কি ম্যাজিক জানো? তুমি কি ম্যাজিশিয়ান? তাহলে আমি কেন হারিয়ে যাচ্ছি তোমার মাঝে? বিশেষ করে অনেক কথা ঠিক করে রেখেছি তোমাকে বলবো বলে, আবার অনেক না বলা কথা। কিন্তু সেগুলো না বলে চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে আছে। প্লিজ, তুমি যদি আমার উপর কোনো ম্যাজিক করে থাকো তুলে নাও। আমি বলতে চাই আমার না বলা কথা। ঠিক আছে, শুধুমাত্র তোমার না বলা কথাগুলো শুনবার জন্য তোমার উপর থেকে অদৃশ্য ম্যাজিক তুলে নেওয়া হলো। যদিও আমি ম্যাজিক বিশ্বাস করি না। দীপ্তি, আমার একটা অনেক পুরনো রোগ আছে, যেটা এখন এত বেড়েছে আমি চাইলেও সেটাকে কন্ট্রোল করতে পারছি না। মানে? এত অবাক হচ্ছ কেন? তুমি ছাড়া এই পৃথিবীর আর কেউ নেই যে এই কথাটা জানে। সত্যি বলছি জারিফ, আমি তোমার ব্যাপারে কিছু জানি না। তুমিও কখনো কিছু শেয়ার করোনি আমাকে। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। এতটুকু বুঝতে পারোনি এখনো? এত বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, তুমি বুঝতেই পারোনি? তোমাকে ভালোবাসি, আর এটাই হচ্ছে আমার সেই রোগ। জলদি ট্রিটমেন্ট করে নাও। এত ভনিতা না করে সরাসরি একটা কথা স্পষ্ট করে বলে দিই তোমাকে। আমি তোমাকে বিয়ে করতে চাই দীপ্তি। আমাকে যেতে হবে। প্রিয় দীপ্তি, আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। হঠাৎ যাচ্ছি কারণ বাবা ভীষণ অসুস্থ। ইচ্ছে ছিল তোর সাথে দেখা করে আসবো, কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে উঠল না। দীপ্তি, তোকে একটা কথা বলি, জারিফ সত্যি অনেক ভালো ছিল। আমি জানি জারিফ তোকে অনেক ভালোবাসে। জারিফের কথা ভেবে দেখতে পারিস। তুমি এখনো কস্টিউম চেঞ্জ করোনি? কি হয়েছে? কথা বলছো না কেন? হয়েছেটা কি? কোনো প্রবলেম? জারিফ, আমি তোমার সঙ্গে অনেক হ্যাপি। আমি ভালো আছি তোমার সাথে, কিন্তু
হয়তো একটা ভুল বোঝাবুঝির জন্য হয়তো আমাকে একটা বিপদ ফেস করতে হতে পারে। দীপ্তি কি হয়েছে বলো প্লিজ, আমাকে আমাকে খুলে বলো বলো। আদনান, তোমাকে ওর কথা বলা হয়নি। ও আমার ভালো বন্ধুদের মধ্যে একজন, কিন্তু আদনান যে আমাকে মনে মনে ভালোবাসে এই কথা আমি জানতাম না। ও কখনো আমাকে বলেও নি। একটু আগে ফোন করে রীতিমতো আমাকে হুমকি দিয়েছে। আমি জানি ও ভালো ছেলে, তবুও কেন যেন ভয় লাগছে। ও আচ্ছা, এই কথা। তো এটা নিয়ে তুমি এত টেনশন কেন করছো? এটা তো খুবই সাধারণ একটা বিষয়। যতটা সাধারণ তুমি ভাবছো ততটা সাধারণ তো নাও হতে পারে। বিষয়টা যদি অনেক কঠিন হয়েও দাঁড়ায়, তারপরও না তোমার কোনো ভয় নেই। আমি আছি তোমার পাশে। দাঁড়াও। আচ্ছা আদনান, আচ্ছা আদনান ফোন করে ট্রেড দিয়েছে। দীপ্তি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। তোমার সাথে আমার কথা আছে, তুমি বলতে না চাইলে তো হবে না, কারণ তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান আদান, আদান আপনি একটু শান্ত হন। ও যেহেতু আমার স্ত্রী, ওর সমস্ত প্রবলেম এখন থেকে আমার। আপনি আমাকে বুঝিয়ে বলেন। তো আপনি একটু শান্ত হয়ে আমার সাথে সামনে কথা বলেন। এখন আর কোনো কিছু বলার নেই, এখন হচ্ছে প্রতিশোধ নেওয়ার সময়। আপনার মাথা, আপনি মাথাটা ঠান্ডা করে আমাকে বলেন, আমি শান্তভাবে কথা শুনি। আমি মাথা ঠান্ডা করতে পারবো। আদা প্লিজ, আপনি আমার কথাটা বুঝুন। আপনি এটা ছাড়েন, আপনি এটা ফেলেন প্লিজ। কেউ আছে? কোনো কিছু জানেন না। আদান এটা প্লিজ ফেলেন। কেউ আছে? আপনি মাঝে আসবেন না, আপনি কোনো কিছু জানেন আচ্ছা না। আমি শুনি আগে, আপনি আমার সামনে বলেন। আমি বলি, দাঁড়ান প্লিজ, আমি দেখছি। সরি ভাই, কিছু করেনি, কিছু হয়নি। আমি দেখছি, এটা আমার পরিচিত ভাই। সরি সরি ভাই। গন্ডগোল করবেন না। দেখি আল্লাহ, আল্লাহ তুমি আমার আদনানকে সুস্থ করে দাও। তুমি আমার আদনানকে সুস্থ করে দাও আল্লাহ। আহা সুলতানা, ধরো। কি আশ্চর্য, তুমি জানো যে ছেলেটা অসুস্থ। ও যদি দেখে যে তুমি এরকম কান্নাকাটি করছো, তাহলে তো ওর অসুস্থতা আরো বেড়ে যাবে। কফি। থ্যাংক ইউ। দীপ্তি, তুমি কি ওই ঘটনা নিয়ে এখনো মন খারাপ করে বসে আছো? এটা কিন্তু অনেক বড় ধরনের একটা বোকামি আছে দীপ্তি। আমি খুবই সরি জারিফ, আমার কারণে তোমার ওরকম একটা ঘটনা ফেস করতে হলো। প্লিজ জাস্ট ডোন্ট বি। ইটস ওকে, ইটস ফাইন। আসলে আদনানের ফ্যামিলিতে একটা ক্রাইসিস আছে। ও ছোটবেলা থেকেই বলতে পারো একা বড় হয়েছে। ওর বাবা মা সেপারেটেড ছিলেন, আর একা বড় হওয়ার কারণে তার ভেতরে সত্যি একাকিত্ব কাজ করে, ভয়ও কাজ করে হয়তো। বাবা মার আদর বা
কারো কোনো যত্নও পাইনি সে। বুঝতে পারছি আমি, তোমার এক্সপ্লেইন করতে হবে না কিছু। চলো তো আমরা আজ বাইরে কোথাও ডিনার করে আসি, চলো। তুমি অনেক ভালো জারি, সবকিছুই সহজে বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, প্রশংসা পরে করলেও চলবে। আমার এই পেটের ভেতরে না একটা রাক্ষস আছে, সেই রাক্ষসটা খিদায় চিৎকার করছে, তুমি মনে হয় শুনতে পাচ্ছ না। চলো। জারিফ শোনো, তুমি তখন আদনানের সামনে বলছিলে আমি তোমার স্ত্রী, আমার সব প্রবলেম তোমার প্রবলেম। I'm sorry. মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। এই পাগল, আচ্ছা মায়ের কাছে কিসের মা? আচ্ছা আচ্ছা ম্যাজিশিয়ান আসলে তুমি, মানে? তুমি ম্যাজিশিয়ান। কিন্তু তুমি তো ম্যাজিক বিশ্বাসই করো না। করতাম না, কিন্তু এখন করি। আমার উপর তুমি যদি কোনো ম্যাজিক করে থাকো তাহলে প্লিজ সেটা তুলে নিও না। আমি তোমার এই জাদুর ঘরেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি আজীবন এই জাদুর ঘরে থাকতে চাই, বিয়ে করতে চাই তোমাকে। নিভে গেল আধা, তুমি হলে আমার সেই ভালো পাত্রটা কি এখন আমাকে বিয়ে করার জন্য তৈরি? তুমি হলে আমার সে সব সময় তৈরি।